প্রার্থীপদ গ্রহণ হলো না বিজেপির বীরভূম লোকসভার ঘোষিত প্রার্থী দেবাশিস ধরের। শুক্রবার স্ক্রুটিনির জন্য সিউড়িতে জেলা শাসকের দপ্তরে এসেছিলেন দেবাশিস বাবু। সেখানে দেবাশিস বাবুকে স্পষ্ট জানানো হয় যে রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিশ সার্টিফিকেট দেয়নি, তার জন্য তার প্রার্থীপদ গ্রহণ করা হলো না। এর প্রতিবাদে দেবাশিস ধর হাইকোর্টের দ্বারস্থ হবেন। উল্লেখ্য, গতকাল বীরভূম লোকসভার জন্য বিকল্প প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্যের নাম দেয় বিজেপি। তখন থেকে জল্পনা চলছিল, এরপর এদিনের এই ঘটনা। স্কুটিনি হয়ে গেল, কিছু জানালো সার্টিফিকেট যেটা কি বলে ওনারা ইসিআই থেকে ক্লারিফিকেশন নিয়েছিলেন, ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন, ফলে ওটাও নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। তাহলে কি আপনার প্রার্থীপদ খারিজ হয়ে গেল? সেটা তো আমরা লিগাল কোর্সে যাবো নিশ্চয়ই। এখনো পর্যন্ত কি অবস্থা রয়েছে? এখন অবধি আপনাদের বললাম তো, ওনারা বলছে ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছে। এরপরে কি আপনারা কি আদালতে যাওয়ার কথা ভাবছেন? অবশ্যই আদালতে যাবো। মানে সেই সময় কি পর্যাপ্ত সময় রয়েছে আদালতে গিয়ে আবার এখানে আজকে আমরা আদালতে কালকেই তো প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন, আজকেই এটা মানে আদালতের দিক নির্দেশ করে। কি মনে হচ্ছে, আপনি কি হতাশ? না, হতাশ হবো কেন? আমাদের আরও প্রার্থী আছে, যদি আমি না লড়তে পারি অন্য কেউ লড়বে, এতে ইয়ে করার তো কিছু নেই। ভারে ভারে তো আপনি অনেক হেভিওয়েট ছিলেন। দেখুন, আমরা এমনিও জিতবো, সেই ক্ষেত্রে কি মানে আমরা এমনিও জিতবো, এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো অবশ্যই সেটা নিয়ে কোনো মানে এনওসিটা দেওয়া হলো না কেন? কি শুধুমাত্র প্রার্থী হলেন বলে? এনওসি না, ওনার নো ডিউজ সার্টিফিকেট বলছেন। আমার কোনো ডিউজই নেই, সেটা আমি এফিডেভিট সাবমিট করেছি, তারপরে কি বলবো। স্ক্রুটিনি ছিল মনোনয়ন, এবং সেখানে বিশেষ কিছু কাগজপত্রের কারণে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে। আপনারা কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? তৃণমূলের চক্রান্ত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এভাবে বিজেপিকে থামানো যাবে না। আমরা মনে করছি যে বিজেপিকে তারা ভয় পেয়েছে। স্বাভাবিকভাবেই যেটা আইন, যেটা প্রসেস, সেই প্রসেসের মধ্যে আমরা যাব। আমাদের প্রার্থী যিনি ছিলেন তিনি বলেছেন আমরা প্রসেসিংয়ের মধ্যে আমরা আমাদের অধিকার আমরা আদালতে বুঝে নেব। উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা হচ্ছে? উচ্চ নেতৃত্ব আমাদেরকে যে নির্দেশ দিবে, দল ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলা বীরভূম, আমরা দাঁড়িয়ে আছি। নির্দেশ পেলে আমরা ঝাঁপিয়ে পড়ব। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে এখানকার রাজনৈতিক সভায় একাধিকবার বলেছেন যে দেবাশিস বাবু চাইলে আমরা অনেক বড় ক্ষতি করতে পারি, করছি না, ভিজিলেন্সের অর্ডার, অনেক রকমের কথা তিনি বারবার বলেছেন। এটা কি তারই প্রতিফলন? ক্ষতি তো করলেনই, কিন্তু এই ক্ষতি করে আটকাতে পারবে না দেবাশিসবাবুকে। দেবাশিসবাবু একজন বড় মাপের মানুষ। দেবাশিসবাবুর মেরুদণ্ড সোজা আছে, উনি লড়াই করে আদালতে হিসাব বুঝে নেবেন। আগামী দিনে যদি দেবতনু ভট্টাচার্যই প্রার্থী হিসেবে থাকেন বীরভূম লোকসভা কেন্দ্রে, দেবাশিস বাবু কি প্রচারে থাকবেন? শুনুন, প্রার্থী দেবাশিসবাবু না দেবতনুবাবু এটা বিষয় নয়। প্রার্থী পদ্মফুল, সবাই পদ্মফুলের জন্য আমরা লড়ছি। জয়ের ব্যাপারে কতটা আসলে? 100% বিজেপি জিতবে। মানে মাত্র পদ্মফুল জিতবে, ওটা কোনো ব্যাপার নয়, 15 দিনটা ব্যাপার নয়। আমরা 12 বছর ধরে তৃণমূলের অত্যাচার সহ্য করছি। 15 দিন দেখছেন কেন আপনি? আমি দেখছি 12 বছর। প্রার্থীকে চেনানো কতটা সহজ হবে? প্রার্থীকে সবাই চেনে, প্রার্থীকে সবাই চেনে, সেই জন্য প্রার্থী সংগঠনের লোক। প্রার্থী প্রত্যেকটা বুথে গিয়ে মিটিং করে এসছে। খারিজ হয়ে গেল, কি বলবেন? দেখুন, এটা আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম যে যার হাতে শীতলকুচি রক্ত লেগে আছে, যার এগেনস্টে দুটি ডিপার্টমেন্টাল প্রসিডিংস চলছে, যিনি এখনও ভিজিলেন্স থেকে বা স্টেট গভর্নমেন্ট থেকে তিনি এখনও ছাড়পত্র পাননি, তিনি আইনকে বিভ্রান্তুষ্ট দেখিয়ে তিনি নির্বাচন কমিশনের কোনো আইনকে তোয়াক্কা না করে তিনি নোটিশ পেপার ফাইল করেছিলেন, এবং সেদিন থেকে আমরা জানতাম যে সেটা আইনগতভাবে গ্রাহ্য না হওয়ার সম্ভাবনায় বেশি। আমরা প্রথম থেকেই বলে আসছি, এবং আজকে এটা প্রমাণিত হয়ে গেল। এবং এটা সত্যি কথাই যে আজকে এই নির্বাচন শতাব্দী রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন, এর মধ্যে আর কোনো কথা হতে পারে না। প্রার্থীর বক্তব্য যে সরকার থেকে নো ডিউজ সার্টিফিকেটটা দেওয়া হয়নি, সেটা সরকার আমাকে দিচ্ছে না, কি বলবো? দেখুন, এটা তো টেকনিক্যাল ব্যাপার। কেন ওকে দেওয়া হচ্ছে না, তার জন্য কোর্ট খোলা ছিল, তার জন্য নির্বাচন কমিশনের কাছে তিনি যেতে পারতেন। কাজে যেটা আইন, তো আইন সবারই জন্য আইন হবে। ওরা ভেবেছিলেন যে নির্বাচন কমিশনকে নিজের কুক্ষিগত করে দিয়ে তাদের মনোমতো
ভাবে এটাকে নির্বাচন কমিশনটাকে চালনা করতে পারবেন, সেটা তারা পারেননি। দুর্ভাগ্যের ব্যাপার। আমরা অনেক আশা করেছিলাম যে দেবাশিস বাবুর সঙ্গে একটা লড়াই হবে, টক্কর হবে, কিন্তু কোথায় কি, তিনি বাজারে নামার আগেই তার নির্বাচন অবৈধ হিসেবে ঘোষণা হয়েছে শুনলাম। কাজেই তার জন্য আমাদের সহানুভূতি রইল। তবে যিনি প্রার্থী হন না কেন, ইতিমধ্যেই মানুষ ঠিক করে ফেলেছেন আগামী নির্বাচনে তারা কাকে তাদের ভোট দান করবেন, এবং সে ব্যাপারে আমরা 100% নিশ্চিত, এবং আজকে আরও নিশ্চিত হয়ে গেলাম যে শতাব্দী রায় লক্ষাধিক ভোটে এই কেন্দ্র থেকে জয়লাভ করবেন। উনি বলছেন আমি হাইকোর্টে যাব। উনি যে কোনো জায়গায় যেতে পারেন, সে তো খোলাই আছে, হাইকোর্ট খোলা আছে, সুপ্রিম কোর্ট খোলা আছে, দেখতে পারেন কোনায় ভেতরে ভেতরে তাদের কোথায় যোগাযোগ আছে, সেই যোগাযোগ মোতাবেক তারা সেই সমস্ত জায়গায় পৌঁছে যেতেও পারেন। দেখা যাক, আইন শেষ কথা বলবে। আপনাদের কতটা সুবিধা হলো? আমাদের সুবিধা অসুবিধার বলে কিছু নেই। শতাব্দী রায় দেখবেন বীরভূম জেলায় তিনি দাপিয়ে বেড়াচ্ছেন, 7-7টি কেন্দ্রে তিনি প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা অবধি এই প্রচণ্ড গরমের মধ্যে তিনি নির্বাচনের কাজে এবং প্রচারের কাজে বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহরান্তরে ঘুরে বেড়াচ্ছেন, এবং তিনি এই প্রচারের ব্যাপারে ইতিমধ্যেই 4-5 কদম এগিয়ে আছেন। এবং এই ঘটনার পরে তারা, আমাদের ধারণা, যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা আছেন বা কর্মী সমর্থক আছেন, তারা হিতমনোদ্যম হয়ে যাবেন। তারা ইতিমধ্যেই ভেঙে পড়েছেন বলে আমাদের কাছে খবর আছে। কাজে এই নির্বাচনে তাদের পক্ষে আর কোমর সোজা করে লড়া কঠিন আছে। যদি এতটাই আপনারা নিশ্চিত, তাহলে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বীরভূমে সভা করতে হচ্ছে কেন? কখনো তারাপীঠ, কখনো অন্যত্র। দেখুন, এটা তো সত্যি কথাই, আজকে বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল নেই, এবং অনুব্রত মণ্ডল না থাকা অবস্থায় এই প্রথম একটা বড় নির্বাচন আমরা পার করতে চলেছি। সেই জন্যেই রাজ্য নেতৃত্বের একটা মনে ধারণা আছে যে কিভাবে সমস্ত সংগঠনটাকে সংগঠিত করে এক জায়গায় দাঁড় করিয়ে এনে আগামী নির্বাচনটাকে জয়লাভ করা যায়। কারণ এখানে প্রত্যেকটা সিট খুব মূল্যবান, এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য সমস্ত কটা সিটই যদি আমরা পাই, তাহলে আগামী দিনে দিল্লির রাজপথে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে লড়াই করতে পারবে। আজ বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থী পদ খারিজ হলো, আপনি কি বলবেন? প্রথম থেকেই তো কনফিউশন ছিল যে যখন প্রার্থী অ্যানাউন্সমেন্ট হচ্ছে না করে এতদিন পরে হলো, তারপর 2-3 দিন ধরে যখন থেকে আরও একজন ফাইল করেছে, তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের, তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে। তারপরেও আমার ধারণা যে উনি, আমি বিরোধী হলেও আমার খারাপ লাগছে, কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে, সে লড়বে, জিতবে না জেনেও লড়বে, কিন্তু লড়ারও একটা তো সেট আপ থাকে। কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না, শুধু আমি কি করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া, শতাব্দীরা এই করে, শতাব্দীরা শাড়ি পরে, শতাব্দীরা গান গাইছেন, এই কথাগুলো বলা ছাড়া উনি কি করেছেন আমার জানা নেই। যদি তাই হয়, আর 15 দিন বাকি, উনি আর কি করতে পারতেন। কিন্তু আমি আবারও বলছি, আমার খারাপ লাগছে উনি লড়তে পারছেন না বলে। তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম, উনি যদি নাও লড়েন তাহলেও আমি জিতব, কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না। কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই, যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল, লড়াইটা কথা ভেবেছিল, সেটা করতে পারলেন না।